এই ক্লাসে আমরা জেনেটিক্স বা জিনতত্ত্বের অন্তর্গত বংশগতি ও প্রকরণ অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। ক্লাসটি মনোযোগ সহকারে শুনলে বংশগতি ও প্রকরণ অধ্যায়ের ধারণাটা খুব সুস্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মূল বিষয় বংশগতি বা প্রকরণে আসা যাক। বংশগতি ও প্রকরণ আলোচনা করতে গেলে জেনেটিক্স বা জিনতত্ত্বের দু একটা কথা বলতে হয়। তাহলে প্রথম জেনেটিক্স বা জিনতত্ত্ব কাকে বলবো? জেনেটিক্স হচ্ছে জীববিজ্ঞানের এমন একটি শাখা যেখানে জিনের গঠন, কার্যপদ্ধতি এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বা পরবর্তী প্রজন্মে জিনের যে সঞ্চারণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে জিনতত্ত্ব বা জেনেটিক্স বলবো। আরেকবার বলছি, জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, তার কার্যপদ্ধতি ও এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জিনের সঞ্চারিত হওয়ার পদ্ধতি সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বলবো জেনেটিক্স। এই জেনেটিক্স টার্মটি বা এই শব্দটি বা জেনেটিক্সের প্রবক্তা হলেন উইলিয়াম ব্যাটসন। তাহলে এই কোশ্চেনটা নোট করবে যে জেনেটিক্সের প্রবক্তা কে? উইলিয়াম ব্যাটসন হচ্ছে জেনেটিক্স তত্ত্বের প্রবক্তা। এরপর জেনেটিক্স কথাটা কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ জেনেসিস থেকে এসেছে। জেনেটিক্স কথাটি তাহলে গ্রিক শব্দ জেনেসিস থেকে এসেছে। জেনেসিস কথার অর্থ হচ্ছে উৎপাদন করা, বা সংশ্লেষ করা। একে উৎপাদন করা আমরা জানি প্রোডাকশন করা, আর সংশ্লেষ করাকে আমরা বলি সিনথেসিস করা। তাহলে কি উৎপন্ন করবে? বৈশিষ্ট্য বা ক্যারেক্টার উৎপন্ন করবে। এই বৈশিষ্ট্য গুলো কি হতে পারে? যেমন মানুষের ক্ষেত্রে গায়ের রঙের বৈশিষ্ট্য কি কি হতে পারে? কালো হতে পারে আর ফর্সা হতে পারে। চুলের রঙের বৈশিষ্ট্য কেমন হতে পারে? কোঁকড়ানো চুল হতে পারে, আবার সোজা চুল হতে পারে। এছাড়াও মানুষের যদি উচ্চতা ধরি, তাহলে উচ্চতা বৈশিষ্ট্য ধরলে উচ্চতা একটা বৈশিষ্ট্য ধরলাম। উচ্চতা কি কি হতে পারে? টল হতে পারে আর ব্লাড হতে পারে, অর্থাৎ লম্বা বেঁটে। এই বৈশিষ্ট্যটা হওয়ার জন্য বা উৎপাদনের জন্য যে ইনফরমেশন বা তথ্যটা থাকে সেটা কোথায় থাকে? আমাদের কোষের নিউক্লিয় জালিকা থেকে সৃষ্ট ক্রোমোজোমে কিন্তু কি থাকে? ডিএনএ থাকে। ক্রোমোজোমে তাহলে কি থাকে? ডিএনএ থাকে। এখানে ডিএনএ দেখানো হচ্ছে। এই ডিএনএ এর যে ক্ষুদ্রতম অংশ, হ্যাঁ, যেটাকে আমরা জিন বলে জানি, এই জিন কিন্তু এই বৈশিষ্ট্য উৎপাদনের জন্য চাই। তাহলে জিন জেনেসিসের মাধ্যমে এই বৈশিষ্ট্যটাকে তাহলে তৈরি করছে। বৈশিষ্ট্যটা কি কি হতে পারে? টল হতে পারে অথবা ডোয়ার্ফ হতে পারে, অর্থাৎ লম্বা হতে পারে অথবা বেটে বৈশিষ্ট্য উচ্চতা উৎপন্ন করার জন্য তাহলে কি দায়ী? জিন দায়ী। অর্থাৎ জিন উৎপন্ন করছে বৈশিষ্ট্য। এইখান থেকে কিন্তু জেনেসিস এসছে, জেনেসিস থেকে জেনেটিক্স কথাটা এসছে। তাহলে আশা করি বোঝা গেল। এখানে একটা জিনিস ক্লিয়ার করে বুঝতে হবে। তাহলে এখানে সবাই দেখতে পাচ্ছি আমরা কি জিন কোথায় থাকছে? ডিএনএ তে থাকছে। এটা ডিএনএ একটা, এটা একটা জিন। তাহলে ডিএনএ তে থাকছে।
ডিএনএ আবার কোথায় থাকছে? এটা ক্রোমোজোম। ডিএনএ তাহলে ক্রোমোজোমে থাকছে। তাহলে বলতে পারি ক্রোমোজোম জিনকে ধারণ করছে এবং এই ক্রোমোজোম কি হয়, এক জেনারেশন, এক পুরুষ থেকে পরবর্তী পুরুষে এই যে বৈশিষ্ট্য, উচ্চতা বলো আর উচ্চতার দিক থেকে যদি ধরি তাহলে বেটে উচ্চতা এবং লম্বা উচ্চতার বৈশিষ্ট্যটাকে এক পুরুষ থেকে পরবর্তী পুরুষে বহন করে নিয়ে যায়। তাই জিন ক্রোমোজোমকে আমরা কি, জিন ক্রোমোজোম একদিকে যেমন কি জিনকে ধারণ করছে, সেই রকম ক্যারেক্টার বৈশিষ্ট্যগুলোকে বহন করছে। তাহলে ক্রোমোজোমকে আমরা বলতে পারি জিনের ধারণকারী আর বহনকারী। এই টার্মের সঙ্গে সবাই কিন্তু পরিচিত যে বংশগত বৈশিষ্ট্য যখন এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যায় সেটাকে আমরা কি বলে জানি, তোমরা সবাই জানো, আমরা পড়ে এসেছি যে প্রক্রিয়ায় বংশগত অথবা যে প্রক্রিয়ায় পিতা মাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি তাদের সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে আমরা কি বলবো, বংশগতি বলবো বা হেরিডিটি বলবো। তাহলে বংশগতি এখান থেকে আমরা কি পেলাম, বংশগতি বা হেরিডিটি কাকে বলবো, নোট করো সবাই খাতায়, যে প্রক্রিয়ায় পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি তাদের সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বলবো কি, বংশগতি। এরপর এই বংশগতি বিদ্যার জনকের নাম বা ফাদার অফ হেরিডিটি আমরা কাকে বলবো, আমরা জানি গ্রেগর জোহান মেন্ডেলকে কিন্তু বলা হয় কি ফাদার অফ হেরিডিটি, অর্থাৎ বংশগতিবিদ্যার জনক কাকে বলবো, গ্রেগর জোহান মেন্ডেলকে বলবো। গ্রেগর জোহান মেন্ডেলকে আরো একটা কিন্তু নামে কিন্তু আমরা চিনি, প্রত্যেকের জানা আছে, তবুও আমি আরেকবার বলছি, গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় নিউটন অফ বায়োলজিক্যাল সায়েন্স। বায়োলজিক্যাল কোশ্চেন আসতে পারে, কেন মেন্ডেলকে নিউটন বলা হবে? নিউটন তো ফিজিক্সের লোক ছিলেন, কেন বলা হবে? নিউটন কি দেখেছিলেন? প্রত্যেকে আমরা জানি আপেল গাছ থেকে মাটিতে আপেল পড়ে, কিন্তু একমাত্র নিউটনই বলেছিলেন যে কেন পড়ে এবং তার কারণটা তিনি কিন্তু সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলেন। ঠিক একইভাবে প্রত্যেকে আমরা জানি লম্বা মটর গাছের সঙ্গে লম্বা মটর গাছ যদি ক্রস করানো হয় তাহলে কি হবে, লম্বা মটর গাছই হবে, এটা জানি। কিন্তু প্রথম গ্রেগর জোহান মেন্ডেল কেন হয় এবং তার কারণ ব্যাখ্যা করেছিলেন, সেই জন্য মেন্ডেলকে কি বলা হচ্ছে, নিউটন বলা হচ্ছে। উল্টে কোশ্চেন তো তোমরা করতে পারো যে নিউটনকে কেন মেন্ডেল বলা হবে না, কোশ্চেন আসতে পারে নিউটনকে উল্টে আমরা কেন মেন্ডেল বলবো না। কেন বলবো না তার উত্তর হচ্ছে মেন্ডেলের অনেক আগে নিউটন কিন্তু এসেছিলেন, মেন্ডেল তার অনেক পরে, এই জন্য কিন্তু আমরা এই কথাটা বলি না। তাহলে বোঝা গেল এই টার্মটা ভালো করে প্রত্যেকে মনে রাখবে, নিউটন অফ বায়োলজিক্যাল সায়েন্স হচ্ছে কি গ্রেগর জোহান মেন্ডেল। এখানে আরো একটা জিনিস আমরা প্রত্যেকে জানি, এই যে ক্রোমোজোমটা এক পুরুষ থেকে বা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে চরিত্র গুলোকে ধারণ করছে এবং বহন করে নিয়ে যাচ্ছে। একটা প্রসঙ্গে আসছি, আমাদের দেহকোষ, প্রত্যেক মানুষের শরীরে দেহকোষ কি সংখ্যক ক্রোমোজোম থাকে, ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম, অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। এই 2n এর এক n সেট কোথা থেকে আসে, মাতার দেহ থেকে, আর একটা সেট n সেট কোথা থেকে আসে, পিতার দেহ থেকে আসে। দুটো মিলে 2n হচ্ছে অর্থাৎ ডিপ্লয়েড, এটা হচ্ছে হ্যাপ্লয়েড, n নাম্বার হচ্ছে হ্যাপ্লয়েড। পিতা আমরা যে আমাদের শরীরে বা বডিতে
যে কোষগুলো আছে, কোষে কিন্তু আমরা হচ্ছে ডিপ্লয়েড প্রাণী। আমাদের তাহলে 2n সংখ্যক ক্রোমোজোম আছে। এই 2n সংখ্যক ক্রোমোজোমের ভেতর আমরা অর্ধেকটা সংখ্যক মাতার কাছ থেকে পাই, n সংখ্যক পিতার কাছ থেকে পাই। ফলে আমাদের প্রজাতি অর্থাৎ মনুষ্য প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সবসময় ধ্রুবক থাকে, এটা আমরা জানি। আমাদের তাহলে ক্রোমোজোম কোথায় থাকে? প্রত্যেকে জানো যে ক্রোমোজোম কোথায় থাকে? কোষের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের নিউক্লিওজালিকায়, এটা তারপর কোষের নিউক্লিয়াস, এইটা নিউক্লিয়াসে কি আছে? ক্রোমোজোম আছে নিউক্লিওজালিকায়, এইরকম ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোম কত সংখ্যা আছে আমাদের বডিতে? 23 জোড়া আছে। কজোড়া? 23 জোড়া, অর্থাৎ 46টি আছে। এই 46টি ক্রোমোজোমের ভেতর অর্ধেক সংখ্যক কে দেয়? অর্ধেক সংখ্যক কার ক্রোমোজোম আছে? মাতার ক্রোমোজোম আছে। অর্ধেক সংখ্যক পিতার ক্রোমোজোম আছে। তাহলে আমরা এখানে 2n সমান কত লিখতে পারি? যেহেতু আমরা ডিপ্লয়েড প্রাণী, 2n সমান কত? 46। তাহলে n সমান হ্যাপ্লয়েড হচ্ছে 23। এই 23 জোড়া ক্রোমোজোম 23টি ক্রোমোজোম পিতার কাছ থেকে পাই, আর 23টি ক্রোমোজোম মাতার শরীর থেকে পাই। তাই আমাদের কোষে হচ্ছে 46টি ক্রোমোজোম, অর্থাৎ 23 পেয়ার্স, অর্থাৎ 23 জোড়া। মনে কর এইটা 1 নম্বর ক্রোমোজোম। 1 নম্বর ক্রোমোজোমের এটা হচ্ছে ধরো পিতার ক্রোমোজোম, এটা মাতার ক্রোমোজোম, এটা 2 নম্বর ক্রোমোজোম, এখানেও এটা পিতার ক্রোমোজোম, এটা হচ্ছে মাতার ক্রোমোজোম, এটা হচ্ছে 3 নম্বর ক্রোমোজোম। এই রকম চলতে থাকে পুরো কত জোড়া পর্যন্ত? 23 জোড়া পর্যন্ত। প্রথম ক্রোমোজোমটা কিন্তু আকারে বড় হবে, তারপর যত 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যত যেতে থাকবো তত কিন্তু ক্রোমোজোমের সাইজটা পরপর ছোট হতে থাকবে। একদম লাস্টে যেটা আছে, যেটাকে আমরা সেক্স ক্রোমোজোম হিসেবে জানি মেলের ক্ষেত্রে, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই, তার মধ্যে ছোটটা হচ্ছে সবথেকে, ওয়াই ক্রোমোজোমটা হচ্ছে সবথেকে ছোট। তাহলে এই পর্যন্ত আমি 1 নম্বর ক্রোমোজোম নিচ্ছি। 1 নম্বর ক্রোমোজোমে তাহলে দেখতে পাচ্ছ পিতার একটা ক্রোমোজোম আছে, মাতার একটা ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোমটাকে জাস্ট এখানে ড্র করছি, প্রত্যেকে ভালো করে দেখো। এইখানে বোঝার একটা টার্ম আছে, এটা একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমে দেখতে পাচ্ছ, ক্রোমোজোমের তাহলে খাতায় একটা কোশ্চেন, লোকাস কাকে বলে? লিখো লোকাস। ক্রোমোজোমের যে জায়গায় কি জিন অবস্থান করে, ক্রোমোজোমের যে জায়গায় জিন অবস্থান করে, সাপোজ এই ক্রোমোজোম এখানে জিন অবস্থান করছে, এখানেও এই জিন অবস্থান করছে, সাপোজ এখানে কি জিন অবস্থান করছে, এখানে পি জিন অবস্থান করছে। তাহলে লোকাস কাকে বলবো? ক্রোমোজোমের যে নির্দিষ্ট জায়গায় জিন অবস্থান করে তাকে আমরা বলবো লোকাস। এরপর এখানেও লোকাস থাকতে পারে, ঠিক এই ক্রোমোজোমে এখানেও লোকাস থাকবে। এই দুটো ক্রোমোজোমকে দেখতে পাচ্ছ, আকার, গঠন, সেন্ট্রোমিয়ারের অবস্থান এবং জিনের যে সজ্জা, এই জিনের যে সজ্জা, এটা কিন্তু হুবহু একই। তাহলে একই আকার, আকৃতি এবং গঠন যুক্ত এবং একই জিনের সজ্জা কি যুক্ত, এটা পিতার যদি ক্রোমোজোম হয়, এটা মাতার ক্রোমোজোম, তাহলে পিতৃ-মাতৃ ক্রোমোজোম দ্বয়কে একে অপরের সংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম বলে। তাহলে নাম্বার 2 লেখো, হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলবো? নোট করো, একই আকার এবং গঠন যুক্ত এবং একই জিনের সজ্জা রীতি যুক্ত পিতৃ-মাতৃ ক্রোমোজোম দ্বয়কে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম। তাহলে হেটারোলোগাস ক্রোমোজোম কাকে বলবো? যে ক্রোমোজোম আকার, আকৃতিতে এবং গঠনে ভিন্ন এবং জিনের সজ্জা রীতিতেও ভিন্ন, তাকে তাহলে আমরা কি বলবো? হেটারোলোগাস ক্রোমোজোম। হেটারোলোগাস। তাহলে এখানে দুটো জিনিস ক্লিয়ার হলো, হোমোলোগাস ক্রোমোজোম আর হেটারোলোগাস ক্রোমোজোম। তাহলে বলতে পারো 23 জোড়া যে ক্রোমোজোম আছে তার ভেতর হোমোলোগাস কটা ক্রোমোজোম থাকতে পারে, কজোড়া, আর হেটারোলোগাস কজোড়া থাকতে পারে? মেলের ক্ষেত্রে 22 জোড়া ক্রোমোজোম হচ্ছে হোমোলোগাস, কিন্তু এক জোড়া হচ্ছে হেটারো। কোনটা সেটা? সেক্স ক্রোমোজোম, অর্থাৎ যেটাকে আমরা এক্স ওয়াই দিয়ে
চিহ্নিত করি। এখানে হোমোলোগাস আর হেটারোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে একটা পার্থক্য, হোমোলোগাসের ক্ষেত্রে এই দুটো পিতামাতার ক্রোমোজোমের ভেতর একটা পার্থক্য তোমরা কি বুঝতে পারছো? কোন পার্থক্য দেখে আমরা বলতে পারি যে পিতৃমাতৃ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোমের একটা পার্থক্য আছে? যে পার্থক্যটা হচ্ছে এদের উৎপত্তি কিন্তু আলাদা। আগেই আমি বলেছি একটা পিতার কাছ থেকে আসে আর একটা মাতার কাছ থেকে আসে। তাহলে উৎপত্তিগতভাবে কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম কিন্তু আলাদা হয়, হেটারোলোগাস ক্রোমোজোমও আলাদা হবে, কিন্তু গঠন, জিনের সজ্জারীতি, সেন্ট্রোমিয়ারের অবস্থান, এগুলোর দিক থেকে কিন্তু হোমোলোগাস ক্রোমোজোমে থাকা পিতৃমাতৃ ক্রোমোজোম একই হয়। এরপর লোকাস গেল, আসছে জিন। জিন কাকে বলে? এক কথায় হচ্ছে জিন যদি বলে, এক কথায় হচ্ছে বংশগতির গঠনগত এবং কার্যগত একককে আমরা জিন বলবো। কিন্তু একটু অন্যভাবে বলতে খাতায় যেটা নোট করো, জিন হচ্ছে আমরা এইখানে বলেছিলাম ডিএনএ ক্ষুদ্রতম অংশ, এটা আরএনএ ক্ষুদ্রতম অংশও হতে পারে যদি আরএনএটা জেনেটিক ম্যাটেরিয়াল বা জেনেটিক পদার্থ। তাহলে জিন হচ্ছে ডিএনএ বা এখানে ডায়াগ্রাম দিচ্ছি, এটা ডিএনএ, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। তাহলে জিন হচ্ছে ডিএনএ বা আরএনএ ক্ষুদ্রতম অংশ, যেটা কি করে বংশগতির গঠনগত একক হিসাবে কাজ করে। এবং কি কাজটা করে? একটা পলিপেপটাইড সংশ্লেষ বা টিআরএনএ সংশ্লেষের মাধ্যমে একটা বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। তাহলে কথাটা ভালো করে মনে রাখবে, খাতায় না হলে নোট করো। জিন হচ্ছে ডিএনএ বা আরএনএ তে থাকা একটা ক্ষুদ্র অংশ যা বংশগতির গঠনগত একক হিসাবে একটি পলিপেপটাইড শৃঙ্খল বা আরএনএ সংশ্লেষের মাধ্যমে বা উৎপাদনের মাধ্যমে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, তাকে আমরা বলবো জিন। এই জিন বলতে গেলে এই ক্রোমোজোমের এইখানে জিন আছে, এই ক্রোমোজোমেরও এইখানে জিন আছে। এখানে টি জিনটা উচ্চতা নির্দেশকারী, উচ্চতা হচ্ছে এক প্রকারের বৈশিষ্ট্য যদি ধরি, তাহলে টি জিনটা কি করছে? লম্বা উচ্চতাকে নির্দেশ করছে, আর স্মল টিটা বেঁকে উচ্চতাকে নির্দেশ করছে। তাহলে আমরা বলতে পারি অ্যালিল যদি আসে, যে অ্যালিল কাকে বলবো? এ দুটো কি ক্রোমোজোম আমরা জানি, সমসংস্থ ক্রোমোজোম, একটু আগে আমি বলেছিলাম, বা হোমোলোগাস ক্রোমোজোম। সমসংস্থ ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জায়গায় অবস্থিত, এই জায়গাটায় অবস্থান করছে, একটা নির্দিষ্ট জায়গায় অবস্থিত একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য জিনের যে ভিন্ন রূপ দেখা যায় বা জিনের যে রূপভেদ দেখা যায় তাকে আমরা অ্যালিল বলি। তাহলে উদাহরণ হিসাবে যদি একটা বলি, এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম, এটার একটা নির্দিষ্ট জায়গায় ক্যাপিটাল টি স্মল টি আছে, ক্যাপিটাল টিটা লম্বা বৈশিষ্ট্য নির্দেশ করছে, স্মল টিটা বেঁটে বৈশিষ্ট্য নির্দেশ করছে। তাহলে বৈশিষ্ট্যটা কি? উচ্চতার দিক থেকে উচ্চতা, তাহলে কি হচ্ছে জিন যদি আমরা এটাকে ধরে থাকি, তাহলে জিনের উপভেদ বেঁটে লম্বা। তাহলে সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য জিনের যে রূপভেদ, বিভিন্ন রূপভেদ থাকে, তাকে আমরা বলবো অ্যালিল। সোজা ভাষায় বললে দুটো অ্যালিল মিলে একটা বৈশিষ্ট্যকে চিহ্নিত করে বা ঠিক করে। মনে রাখবে, দুটো অ্যালিল একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করে। ব্যতিক্রম আছে, তিনটা অ্যালিল মিলেও একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করে, যেটা আমরা এবিও ব্লাড গ্রুপে গেলে
সেখানে দেখবো পরবর্তী। এরপর আসছি হোমোজাইগাস অর্গানিজম বা সমসংকর জীব বা বিশুদ্ধ জীব কাকে বলে। যদি দুটি সমসংস্থ ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটি একই প্রকারের অ্যালিল থাকে, তাহলে জীবটিকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে হোমোজাইগাস অর্গানিজম বা সমসংকর জীব বা বিশুদ্ধ জীব আমরা বলবো। মনে করো এই দুটো হচ্ছে মটর গাছ থেকে উদাহরণ নিচ্ছি, এই দুটো মটর গাছে হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোমে নির্দিষ্ট বিন্দু অর্থাৎ লোকাসে যদি ক্যাপিটাল টি দুটো একই প্রকারের অ্যালিল এবং একটি বৈশিষ্ট্যকে যদি প্রকাশ করে, বৈশিষ্ট্যটা কি? লম্বা বৈশিষ্ট্য। এর জেনোটাইপ কি হবে? ক্যাপিটাল টি। তাহলে এই যে লম্বা বৈশিষ্ট্যযুক্ত জীবটিকে আমরা কি বলবো? হোমোজাইগাস জীব বলবো বা অর্গানিজম বলবো। যদি এখানে ক্যাপিটাল টি এর জায়গায় যদি স্মল টি থাকতো, তাহলে এটাও এক প্রকারের অ্যালিল, এটা একই প্রকারের অ্যালিল এবং একই সমসংস্থ ক্রোমোজোমে আছে, এবং এটা কি বৈশিষ্ট্য প্রকাশ করতো? তখন বেটি বৈশিষ্ট্য প্রকাশ করতো। তখন এর জিনোটাইপ কি হয়ে যেত? স্মল টি হলো। তখন এই জীবটিকে আবার বলা হবে হোমোজাইগাস জীব। তাহলে উদাহরণ বুঝতে পারছো? তো হোমোজাইগাস জীব যদি দু প্রকারের হয়, একটা আমি দেখালাম কি ক্যাপিটাল টি দিয়ে জিনোটাইপ, আর একটা স্মল টি দিয়ে। তাহলে এই জীবটাকে মটর গাছের এই জীবটাকে কি বলছি? বিশুদ্ধ লম্বা প্রকট জীব সম্পর্কে আমি একটু পরে আলোচনা করব। আর এইটা হচ্ছে বিশুদ্ধ বেঁটে বা খর্বাকা প্রচ্ছন্ন জীব। তাহলে বুঝতে পারলে হোমোজাইগাস অর্গানিজম বা সমসংকর জীব বা বিশুদ্ধ জীব হতে গেলে ক প্রকারের জীব? এখানে বিশুদ্ধ প্রকট জীব একটা আছে, আর বিশুদ্ধ প্রচ্ছন্ন জীব একটা আছে। প্রকট প্রচ্ছন্নের ব্যাপার আমি পরে যাচ্ছি। তাহলে বোঝা গেল। এরপর আসছি হেটারোজাইগাস হচ্ছে কোন যদি সমসংস্থ ক্রোমোজোমে যদি দুটি ভিন্ন প্রকারের সমসংস্থ ক্রোমোজোমে, এটা মটর গাছের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, ভিন্ন প্রকারের অ্যালিল বলতে ক্যাপিটাল টি স্মল টি। এই ভিন্ন প্রকারের অ্যালিল যদি একটা বৈশিষ্ট্য, এটা কি বৈশিষ্ট্য প্রকাশ করছে? লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করছে। তো জিনোটাইপ কি হচ্ছে? ক্যাপিটাল টি স্মল টি। তাহলে দুটি সমসংস্থ ক্রোমোজোমে একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য যদি দুটি ভিন্ন প্রকারের অ্যালিল থাকে বা বিপরীতধর্মী যদি অ্যালিল থাকে, তখন তাকে বলবো কি? হেটেরোজাইগাস অর্গানিজম বা হেটেরোজাইগাস জীব বলবো। এখানে কোশ্চেন থাকতে পারে, এখানে তো বৈশিষ্ট্যটা মিশ্রিত অবস্থায় আছে, কিন্তু এখানে লম্বা বলবো কেন? এখানে ক্যাপিটাল টি অর্থাৎ এই যে লম্বা বৈশিষ্ট্যের জিনটা, আর এটা হচ্ছে বেটে বৈশিষ্ট্য। এই ক্যাপিটাল টিটা স্মল টির উপর প্রকট আছে, অর্থাৎ যদি দেখানো হয় ক্যাপিটাল টি হচ্ছে প্রকট বৈশিষ্ট্যযুক্ত আর স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত। তাই ক্যাপিটাল টি তার বৈশিষ্ট্যটাকে প্রকাশ করতে পেরেছে, স্মল টি কিন্তু তার বৈশিষ্ট্যকে প্রকাশ করতে পারে। এই জন্য কিন্তু লম্বা বৈশিষ্ট্যের জীব হয়েছে। তাহলে বোঝা গেল হোমোজাইগাস হেটারোজাইগাস। এরপর আসছি মূল জিনিস, যেটা পার্থক্য হোমোজাইগাস এবং হেটারোজাইগাসের মধ্যে পার্থক্য।
তাহলে প্রথম পার্থক্য কি হবে? নাম্বার 1, এটা সাপোজ বললাম এটা হোমো জাইগাস আর এটা হচ্ছে হেটেরো জাইগাস। তাহলে প্রথম বৈশিষ্ট্য তোমরা প্রথম পার্থক্য তোমরা বলতে পারছো কি হবে? হোমোজাইগাস জীবের ক্ষেত্রে দুটি একই প্রকারের অ্যালিলের প্রয়োজন হয় বা একই বৈশিষ্ট্যযুক্ত দুটি অ্যালিল দরকার। হেটেরোজাইগাসের ক্ষেত্রে দুটি ভিন্ন বৈশিষ্ট্যের অ্যালিলের প্রয়োজন। নাম্বার 2, হোমোজাইগাস জীব সৃষ্টি হয় বিশুদ্ধ প্রকৃতি। তাহলে হোমোজাইগাস জীব কিন্তু সবসময় হয় বিশুদ্ধ প্রকৃতি। দেখতে পাচ্ছ বিশুদ্ধ লম্বা লিখেছি, বিশুদ্ধ বেটে লিখেছি। তাহলে হোমোজাইগাস জীব হয় বিশুদ্ধ হবে, হোমোজাইগাস জীব সবসময় বিশুদ্ধ হয়। হেটেরোজাইগাস জীব কিন্তু বিশুদ্ধ হয় না, সংকর হয়। যেমন দেখতে পাচ্ছ এটা কিন্তু সংকর বলা হয়, যদিও ক্যাপিটাল টিটা স্মল টির উপর প্রকট, যদিও লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, পরে যাব বলবো। তাহলে এটা বিশুদ্ধ জীবের সৃষ্টি হয়, এটা হচ্ছে সংকর জীবের সৃষ্টি হয়। নাম্বার 3, হোমোজাইগাসের ক্ষেত্রে কি হয়? সবসময় কি দুটো বৈশিষ্ট্য প্রকাশ পায়, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাহলে হোমোজাইগাস জীবের ক্ষেত্রে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়, কিন্তু হেটেরোজাইগাসের ক্ষেত্রে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যটা, যেহেতু লম্বা বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যটা কেবলমাত্র প্রকাশ পায়। তাহলে বোঝা গেল প্রথমত কি বললাম, হোমোজাইগাসের ক্ষেত্রে দুটি একই প্রকারের অ্যালিলের প্রয়োজন হয়, হেটেরোজাইগাসের ক্ষেত্রে দুটি ভিন্ন প্রকারের অ্যালিলের প্রয়োজন হয়। দ্বিতীয়ত বিশুদ্ধ জীবের সৃষ্টি হয়, বিশুদ্ধ জীবের সৃষ্টি হয় হোমোজাইগাসের ক্ষেত্রে, আর হেটেরোজাইগাসের ক্ষেত্রে সংকর জীবের সৃষ্টি হয়। তৃতীয়ত হোমোজাইগাসের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণযুক্ত জীবের সৃষ্টি হয়, কিন্তু বা বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, কিন্তু হেটেরোজাইগাসের ক্ষেত্রে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। বোঝা গেল। এরপর আসছি হেমিজাইগাস অর্গানিজম। হেমিজাইগাস অর্গানিজম কোন ডিপ্লয়েড জীবে কোন বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটি জিনের পরিবর্তে যদি একটি জিন থাকে, তাহলে ওই জিনের সাপেক্ষে জীবটিকে বলা হচ্ছে হেমিজাইগাস। কথাটা খুবই ইম্পর্টেন্ট। হেমিজাইগাস আমরা জানি কি, আমরা ডিপ্লয়েড জীব, অর্থাৎ আমরা 2n, ডিপ্লয়েড মানে 2n, আমাদের ক্রোমোজোম সংখ্যা 46। আমাদের এই 46 ক্রোমোজোমের ভেতর 23টা জোড়া আছে, অর্থাৎ 23 জোড়া হোমোলোগাস ক্রোমোজোম আছে। এতে আমাদের এই 46টি ক্রোমোজোমের ভেতর 23 পেয়ার, অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম আছে। এই 23 জোড়া ক্রোমোজোমের ভেতর হোমোলোগাস ক্রোমোজোম গুলো কিন্তু মেলের ক্ষেত্রে 22টা। কি বললাম? মেলের ক্ষেত্রে হোমোলোগাস ক্রোমোজোম কিন্তু 22টা, অর্থাৎ জোড়ায় জোড়ায়। এটা যদি 1 নম্বর সেট ক্রোমোজোম, একটা পিতার কাছ থেকে একটা মাতার কাছ থেকে, এটা 2 নম্বর ক্রোমোজোম সেট, একটা পিতার কাছ থেকে আসে একটা মাতার কাছ থেকে, এই রকম কিন্তু চলতে থাকে। যখন আমরা সেক্স ক্রোমোজোমে যাব, তাহলে সেক্স ক্রোমোজোম মেলের ক্ষেত্রে কি থাকবে? XY, আর ফিমেলের ক্ষেত্রে কি থাকবে? যেহেতু আমরা ডিপ্লয়েড XX, তাহলে এটা তো XX আছে, কিন্তু মেলের ক্ষেত্রে একটা X আর একটা Y, তাহলে দুটো আলাদা প্রকৃতির আছে, দুটো আলাদা প্রকৃতির কিন্তু সেক্স ক্রোমোজোম আছে মেলের ক্ষেত্রে, এবং Y ক্রোমোজোমে কেবলমাত্র একটা জিনের জন্য, Y ক্রোমোজোমে একটা জিনের জন্য মেলরা কিন্তু হেমিজাইগাস হয়। তাহলে Y ক্রোমোজোমে কোন জিনের জন্য? কোলান্ড্রিক জিনের জন্য মেলরা সাধারণত হেমিজাইগাস হয়ে থাকে। তাহলে বোঝা গেল। এরপর আসছি সংকরায়ন কাকে বলে বা হাইব্রিডাইজেশন কাকে বলে। সাধারণত কোন চরিত্রের সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলন। ধরো মটর গাছে একটা চরিত্র, কি চরিত্রটা হচ্ছে কি, উচ্চতার দিক থেকে যদি ধরি, চরিত্রটা কি উচ্চতার দিক থেকে আমরা ধরছি, তাহলে উচ্চতার দিক থেকে আমরা কটা কি পাবো? দুটো জীব, একটা কি পাবো?
বিশুদ্ধ লম্বা আগেই বলেছি, এই ক্যাপিটাল টি কি বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা মোটর গাছ। আর স্মল টি বিশুদ্ধ বেটে মোটর গাছ, বিশুদ্ধ বেটে মোটর গাছ। তাহলে এই চরিত্রের সাপেক্ষে চরিত্রের দুটো বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্য আর একটা হচ্ছে বেটে বৈশিষ্ট্য। এদের ভেতর সংকরায়ন বা এদের ভেতর মিলন কি, এরা কি গ্যামেট দিবে, দুটো অ্যালিল আছে, একটা যদি দেয় এটা কি দিবে আর একটা দিবে, তাহলে এদের যে মিলন পদ্ধতিকে বলা হচ্ছে, মিলনকে বলা হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এরপর সংকরায়ন হচ্ছে অনেক প্রকারের হয়, মনো হাইব্রিডাইজেশন, ডাই হাইব্রিডাইজেশন, ট্রাই হাইব্রিডাইজেশন, এগুলো অর্থাৎ এক সংকরায়ন আছে, দ্বি সংকরায়ন আছে, ত্রি সংকরায়ন আছে। আসছি এক সংকরায়ন। এক সংকরায়ন বলতে এখানে কথাটা বুঝতে পারছো যে একটা চরিত্রের সাপেক্ষে দুটি বিপরীত বৈশিষ্ট্য যুক্ত জীবের মিলন বা সংকরায়ন, একটা চরিত্রের সাপেক্ষে। যদি চরিত্র আমরা ধরি কি উচ্চতার দিক থেকে একটা চরিত্র ধরি, উচ্চতার দিক থেকে ধরলাম কি এটা বিশুদ্ধ মটর গাছ, বিশুদ্ধ লম্বা মটর গাছ, এটা হচ্ছে বিশুদ্ধ বেটে মটর গাছ। তাহলে একটা চরিত্রের সাপেক্ষে দুটি বিপরীত বৈশিষ্ট্য যুক্ত জীবের যে সংকরায়ন ঘটানো হয় তাকে কি বলবো, এক সংকরায়ন। বোঝা গেছে? চরিত্র হচ্ছে একটা, মনে রাখবে চরিত্র হচ্ছে একটা, উচ্চতার দিক থেকে আমরা চরিত্রটা ধরেছি, এই উচ্চতার দিক থেকে একটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্য যুক্ত জীব আর একটা হচ্ছে বেটে বৈশিষ্ট্য যুক্ত জীব, দুটো বিপরীত বৈশিষ্ট্য যুক্ত জীবের ভেতর মিলন। সবসময় মনে রাখতে হবে যে একটাই চরিত্রের সাপেক্ষে যদি বিপরীত বৈশিষ্ট্য যুক্ত দুটো জীবের মিলন ঘটানো হয় তখন তাকে বলবে এক সংকরায়ন। দ্বিসংকরায়ন ক্ষেত্রে কি হবে, তাহলে দুটো চরিত্র কটা হবে, দুটো চরিত্র। দেখাচ্ছি মটর গাছ নিয়ে যেহেতু বলছি, মটর গাছের দুটো চরিত্র বলছি, চরিত্র দুটো, দুটো চরিত্র কি কি। এক নম্বর চরিত্র আমি ধরছি ফলের বীজের আকার, বীজের আকার একটা চরিত্র, আর বীজের বর্ণ। তাহলে দুটো চরিত্র এখানে দেখলাম বীজের আকার আর বীজের বর্ণ, দুটো চরিত্র। এই বীজের আকার কি কি হতে পারে, বীজের আকারের আবার দুটো বৈশিষ্ট্য আছে। কটা বৈশিষ্ট্য আছে, দুটো বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে গোল যেটাকে আমরা আর হিসাবে চিনি রাউন্ড, আর একটা হচ্ছে কি কুঞ্চিত যেটাকে আমরা স্মল আর হিসাবে জানি। আমি পরে দিতে যাব ক্যাপিটাল আর স্মল আর। এটা হচ্ছে এইটুকু মনে রাখতে হবে যে গোল বীজযুক্ত মটর গাছ এবং কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ। গোল বীজযুক্ত মটর গাছ হচ্ছে প্রকট হয়েছে, আর কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন। প্রকট ও প্রচ্ছন্ন একটু পরে আমি যাব। এরপর বীজের বর্ণ, বীজের বর্ণ দু প্রকারের আছে, একটা হচ্ছে হলুদ আছে আর একটা সবুজ আছে। তাহলে হলুদটা লিখি হলুদ, একে কি ইয়েলো ওয়াই ওয়াই, এটা হচ্ছে প্রকট জিন, প্রকট বৈশিষ্ট্য। এরপর আসছে সবুজ, এটা হচ্ছে প্রচ্ছন্ন, তাই ওয়াই ওয়াই ছোট ওয়াই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো চরিত্র, বীজের বর্ণ বীজের আকার, দুটো চরিত্রের সাপেক্ষে দুটো বিপরীত বৈশিষ্ট্য যুক্ত জীবের মিলন। তাহলে যদি এখানে লিখি আর আর ওয়াই ওয়াই আর আর ইনটু ওয়াই ওয়াই আর, তাহলে এখানে দেখতে পাচ্ছি গোল এবং হলুদ এবং গোল বীজ ধারণকারী মটর গাছের সঙ্গে, এটা হচ্ছে হলুদ, ওয়াই হচ্ছে কি হলুদ, আর এটা হচ্ছে কি রাউন্ড, আর হচ্ছে কি গোল, এটা হচ্ছে কি সবুজ, আর এটা হচ্ছে কি আরটা হচ্ছে কি কুঞ্চিত। তাহলে হলুদ ও গোল বীজ ধারণকারী মটর গাছের সঙ্গে সবুজ ও কুঞ্চিত বীজ ধারণকারী মটর গাছের মিলন বা সংকরায়নকে বলা হচ্ছে ডাইহাইব্রিডাইজেশন বা দ্বিসংকরায়ন। দ্বিসংকরায়নের ক্ষেত্রে সবসময় দুটো চরিত্র, একটা কি বীজের আকার বীজের বর্ণ। বীজের আকার কি আমরা লিখেছি গোল আর কুঞ্চিত,
বীজের বর্ণ কি লিখেছি? হলুদ আর সবুজ। তাহলে বললাম কি, হলুদ ও গোল বীজ ধারণকারী মটর গাছের সঙ্গে সবুজ ও কুঞ্চিত বীজ ধারণকারী মটর গাছের সংকরায়ন হচ্ছে কি ডাইহাইব্রিডাইজেশন বা দ্বিসংকরায়নের উদাহরণ। এইভাবে আমরা ত্রিসংকরায়ন, আরো বেশি সংকরায়ন করতে পারি। এরপরে আসছি বিশুদ্ধ জীব বা পিওর অর্গানিজম কাকে বলে। দুটি একই ও অবিমিশ্র বৈশিষ্ট্যযুক্ত। তাহলে এখানে দুটি একই বলতে এইটা লম্বা বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ, বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্য যুক্ত মটর গাছ, এবং এটা কি বিশুদ্ধ, এটাও ঠিক সেম বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ। তাহলে বলেছি একই বৈশিষ্ট্যযুক্ত হয়েছে, একই এবং কি অবিমিশ্র, এর ভেতর কিন্তু কখনো স্মল টি নেই, অর্থাৎ যে দুটি টি আছে ক্যাপিটাল টি, এরা বিশুদ্ধ বৈশিষ্ট্য বহন করছে, কোনো মিশ্রিত বৈশিষ্ট্য বহন করছে না। এদের ভেতর মিলনের ফলে, তাহলে এটা ক্যাপিটাল টি আছে, একটা টি যদি দেয়, এটাও সময় অ্যালিল আছে, তাহলে একটা দিবে, বা যত প্রকারের অ্যালিল দিতে পারে। এ সাপোজ দুটো অ্যালিল দিল, ক্যাপিটাল টি, এও দুটো প্রকারের অ্যালিল দিল, ক্যাপিটাল টি, তাহলে এদের ভেতর যদি সংকরায়ন করা হয়, তাহলে এটা এটার সঙ্গে ক্যাপিটাল টি, এটার সঙ্গে এটা একবার ক্যাপিটাল টি, এটার সঙ্গে এটা একবার ক্যাপিটাল টি, এটার সঙ্গে এটা একবার ক্যাপিটাল টি। তাহলে যত প্রকারের জীব উৎপন্ন হবে, এটা হচ্ছে মটর গাছ। এই ক প্রকারের জীব উৎপন্ন হলো? তাহলে 4 প্রকারের জীব উৎপন্ন হলো। এই 4 প্রকারের জীবের ভেতর কোনো নতুন বৈশিষ্ট্য এসছে? আসেনি। তাহলে দুটি একই এবং অবিমিশ্র বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের ভেতর যদি মিলন ঘটানো হয়, তাহলে তাদের থেকে উৎপন্ন জীবেদের কিন্তু কি বলা হবে? বিশুদ্ধ জীব বলা হবে। তাহলে বুঝতে পারছো, এখানে যদি কারো কোশ্চেন রাখতে পারে, এখানে যদি স্মল টি করি, তাহলে এখানেও একই বৈশিষ্ট্য দিতে হবে স্মল টি, তাহলে যতগুলো উদ্ভিদ উৎপন্ন হবে তারাও কি হবে? স্মল টি, অর্থাৎ বেটে বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ উৎপন্ন হবে। তাহলে ক্লিয়ার হলো। নেক্সট আসছি, সংকর জীব কাকে বলে। একই প্রজাতি, কি বললাম? একই প্রজাতির দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের ভিতর, অবশ্য জীবটাকে কি বিপরীত বৈশিষ্ট্য, তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্য, বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্য যুক্ত মটর গাছ যদি ধরি, আর এটা হচ্ছে বিশুদ্ধ বেটে মটর গাছ, বিশুদ্ধ বেটে। তাহলে একই প্রজাতির যেহেতু মটর গাছের আন্ডারে দুটো জীব, বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্যযুক্ত একটা জীব, বিশুদ্ধ বেটে বৈশিষ্ট্যযুক্ত একটা জীব। তাহলে একই প্রজাতির অন্তর্গত দুটো বিপরীত বৈশিষ্ট্য যুক্ত দুটি জীবের ভেতর সংকরায়নের ফলে যে জীবটি উৎপন্ন হয়, তাকে কি বলবো? সংকর জীব বলবো, তাকে সংকর জীব বা হাইব্রিড বলবো, সংকর জীব বা হাইব্রিড অর্গানিজম বলবো। তাহলে এখানে ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে কি, কার কোশ্চেন রাখতে পারে যে এটা তো লম্বা জীব, আসছি এই লম্বা জীব বা মিশ্রিত বৈশিষ্ট্য পরের জেনারেশনে কিন্তু এটা কিন্তু অ্যালিল গুলো পৃথক হয়ে যায় এবং নতুন বৈশিষ্ট্যযুক্ত এখানে কি জন্মাবে পরবর্তী জেনারেশনে, যেটা আমি পরে যাব, একটু জেনারেশনে কিন্তু বিশুদ্ধ বেটের উদ্ভিদ আবার আসবে। এর সোজা এক্সাম্পল বা উদাহরণ হচ্ছে কি, শ্বেতাঙ্গ মানুষের সঙ্গে যদি কৃষ্ণাঙ্গ মানুষের মিলন ঘটানো হয়, শ্বেতাঙ্গের সঙ্গে যদি কৃষ্ণাঙ্গ মানুষের মিলন ঘটানো হয়, তাহলে কি মিউল্যাটো সন্তান, তাদের কি সন্তান হবে? মিউল্যাটো সন্তান। মিউল্যাটো সন্তানের বৈশিষ্ট্যটা কি? নয় তারা শ্বেতাঙ্গ হবে, নয় কৃষ্ণাঙ্গ হবে, দুটো ত্বকের মিশ্রণে, অর্থাৎ তাদের বর্ণটা হবে কি শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ বর্ণের মধ্যবর্তী উজ্জ্বলতার সন্তান উৎপন্ন হবে। এছাড়াও প্রাণী থেকে আরেকটা উদাহরণ আছে, ঘোড়া এবং গাধার মিলনে খচ্চর নামক সংকর জীবের সৃষ্টি হয়। এরপর আসছি পি জনু বা প্যারেন্টাল জনু এবং ফার্স্ট ফিলিয়ার বা F1 জনু সম্পর্কে আলোচনা করছি। পি জনু বা প্যারেন্টাল জনু, পি জনু বা প্যারেন্টাল জেনারেশন।
সংকরায়ন পরীক্ষার শুরুতে, কি বললাম, সংকরায়ন পরীক্ষার শুরুতে যাদের ভেতর প্রথম ক্রস করানো হয় বা প্রথম সংকরায়ন করানো হয় তাদের বলা হয় পি জনু বা প্যারেন্টাল জনু। যদি বলি মটর গাছের লম্বা বৈশিষ্ট্য, বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্যযুক্ত মটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে বৈশিষ্ট্যযুক্ত মটর গাছের সংকরায়ন করানো হলো এবং এক প্রকার কি জীব উৎপন্ন হলো, সংকর জীব। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম এটা লম্বা বৈশিষ্ট্যের জীব, লম্বা বৈশিষ্ট্যযুক্ত জীব উৎপন্ন হয়েছে। এখানে কিন্তু লম্বা বৈশিষ্ট্যটি প্রকট হওয়ার জন্য কিন্তু লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, কিন্তু বেটে বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন হওয়ার জন্য কিন্তু বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারেনি। সেটা পরবর্তী জেনারেশনে নিজেদের ভেতর যদি ক্রস করা হয় তাহলে পরবর্তী জেনারেশনে সেই বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তো এইটুকু বলা হচ্ছে এইখানে যে যাদের ভেতর প্রথম সংকরায়ন ঘটানো হবে তাদের বলা হচ্ছে কি পি জনু বা প্যারেন্টাল জনু বা পিতৃমাতৃ জনু বলা হবে। এবং এই পি জনু অর্থাৎ পি জনুর জীবেদের ভেতর মিলনের ফলে যে জীব উৎপন্ন হয়, যে জীবটি উৎপন্ন হয়েছে তাকে F1 জনুর জীব বলা হবে, তাকে F1 জনুর জীব বা এটি কি বলা হয় ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। তাহলে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বা F1 জনুর জীব কাদের মিলনের ফলে উৎপন্ন হচ্ছে? পি জনুতে থাকা জীবেদের মিলনের ফলে F1 জনুর জীব বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশনের জীব উৎপন্ন হচ্ছে। এরপর F2 জনু কাকে বলবো? ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে কি জীব উৎপন্ন হয়েছিল? এইরকম জীব, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি। এর সঙ্গে এই জেনারেশনে অন্য এইরকম আরো তো জীব উৎপন্ন হয়েছে, ক্যাপিটাল টি স্মল টি হয়েছে। অর্থাৎ F1 জেনারেশনে বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে উৎপন্ন জীবেদের ভেতর সংকরায়ন ঘটানোর কে বলা হচ্ছে কি? সংকরায়ন ঘটানো হচ্ছে। সংকরায়ন ঘটানোর ফলে জীব উৎপন্ন হবে। যে জীবগুলো উৎপন্ন হবে তাদের F2 জেনারেশনের জীব বলা হবে বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশনের জীব বলা হবে। তাহলে এই দুটো জীবের ভেতর যদি এটা F1 জনুর জীব, এই দুটো ক্যাপিটাল টি স্মল টি, এটাও F1 জনুর জীব ক্যাপিটাল টি স্মল টি, এদের ভেতর সংকরায়ন করালে এই দুটো গ্যামেট দিবে, এটাও কটা গ্যামেট দিবে তোমরা জানো? দুটো গ্যামেট দিবে। এই দুটো গ্যামেটের ভেতর মিলনের ফলে কত প্রকারের জীব উৎপন্ন হবে? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি, এটা ক্যাপিটাল টি স্মল টি আর এটা হচ্ছে ক্যাপিটাল স্মল টি স্মল টি। চার প্রকারের জীব উৎপন্ন হয়েছে। তাহলে এই জেনারেশনটা কি হবে? এই যে জেনারেশনটা কি হবে? এই জেনারেশনটা হবে F2 জেনারেশন বা F2 জনু বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। এইভাবে দ্বিতীয় জেনারেশনের জীবদের ভেতরে যদি আবার মিলন ঘটানো হয় তার ফলে যে জীব উৎপন্ন হবে তাকে কি বলা হবে? F3 জেনারেশন বা থার্ড ফিলিয়াল জেনারেশন বলা হবে। তাহলে বোঝা গেল পি জনু, F1 জনু, F2 জনু, F3 জনু এইরকম করে করতে এইরকম চলতে থাকে কন্টিনিউ। তাহলে আজকে এই পর্যন্ত। এই অধ্যায়ের পরবর্তী পার্ট আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। কিছু অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরবর্তী ক্লাসে খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।